স্বাগত দেশ বাণিজ্যের আলাপে, সঙ্গে আছি আমি রিয়াজ সুলতান। গল্প আড্ডায় অর্থনৈতিক কঠিন হিসাব সহজভাবে উপস্থাপন এবং অর্থনীতি সংশ্লিষ্ট মানুষের গল্প জানতেই আমাদের এই আয়োজন। আজ আমরা রয়েছি এমন এক মানুষের কাছে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থনীতিবিদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য জনাব ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। আপনাকে ধন্যবাদ। এবং এই আপনাদের গল্প আড্ডার মাঝখানে কথাবার্তা বলতে খুব ভালো লাগে আমার সাথে। হ্যাঁ, স্যার, সেটাই আরকি আমরা এই জন্যই আপনাদের মতো মানুষের সাথে গল্প করে আমরাও সমৃদ্ধ হতে চাই। এইজন্য আসলে এই আয়োজনটা। আম আপনার তো একটা স্যার কর্মময় জীবন। আমরা যতটুকু আপনার জীবন সম্পর্কে জানতে পারি, আপনি আ শিক্ষকতা দিয়ে শুরু করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির। এরপরে সরকারের নানা জায়গায় আপনার আপনার বিচরণ ছিল। সবশেষ গভর্নর ছিলেন। এখন ইউনিভার্সিটিতে আছেন। এখানকার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে এখন আছেন। এই সময়টা কেমন কাটছে? এখনকার সময়টা কেমন কাটছে? আপনাকে ধন্যবাদ। তবে ওই একটি কথা পরিষ্কার করা দরকার, আমি অনেক কাজ করেছি বটে জীবনে, কিন্তু শিক্ষকতা করাটা যে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি। 64 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে এমএ পাস করার পরেই যেদিন রেজাল্ট বের হয় সেদিনই অর্থনীতি বিভাগে লেকচারার হিসাবে যোগদান করি। এরপরে সিভিল সার্ভিস অফ পাকিস্তানে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোগদান করি। নানান রকমের সরকারি কাজকর্ম করেছি, কিন্তু যে কাজই করি না কেন সবসময় একটা শিক্ষকতা আমার মনের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে ছিল। গত বছর পর্যন্ত আইবিএতে খণ্ডকালীন শিক্ষক হিসাবে কাজ করেছি। এখন আর সেভাবে পারছি না, শরীরে করাচ্ছে না, কিন্তু সময়টা ভালো যাচ্ছে এই জন্য যে 96 সনে জাতিসংঘ থেকে সময়ের আগেই অপশন নিয়ে এইখানে এসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গোড়াপত্তন করি। মাঝখানে সদাশয় সরকার 3 বছরের জন্য ওই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসাবে নিয়োগ দিয়ে নিয়ে যান। এই সময়টা ছাড়া এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিক্ষকতা তে নিয়োজিত করেছে এই জন্য যে খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যদি দেশের মানুষকে মানব সম্পদ হিসাবে, মূলধন হিসাবে, মানবিক মূলধন হিসাবে গড়ে তোলা যায়, তাহলে আমাদের যে জড় সম্পদ আছে, যাই আছে কম বেশি, ওইটাকে আরও অনেক ভালোভাবে ব্যবহার করে দেশের অগ্রগতিকে দ্রুততর করা যায়, টেকসই করা যায়। সেই জন্যই শিক্ষায় লেগে আছে। স্যার, আমরা একটা দীর্ঘ সময় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছি। এখন আমরা এখন একটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা, যেহেতু আপনি অর্থনীতির মানুষ এবং আপনি জানেন অর্থনীতিকে খুব কাছ থেকে, আ এই সরকারের জন্য অর্থনীতির চ্যালেঞ্জ গুলো আপনার কাছে কি মনে হয়? কি আছে? বা ওভারঅল চ্যালেঞ্জ গুলো কি? খুবই একটা সময়োচিত বিষয়, আলোচনা করা দরকার। তবে একটা কথা বলবো যে 18 মাস যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে মব পাগলামিতে সহ্য করা হয়, এতে অর্থনীতির খুব বড় ক্ষতি হয়েছে। এখন আমি বলবো যে সরকারের প্রাথমিক যে কয়েকটা সিদ্ধান্ত দিয়েছে, চ্যালেঞ্জ বিশাল, আমি আসতেছি সেখানে, কিন্তু একটা দুইটা সিদ্ধান্ত এত চমৎকার না বলে পারছে না। ধরেন, এই যে বলা হচ্ছে যে বিদ্যার্থীদের এবং 65 বছরের বেশি যারা লোক, তাদেরকে শতকরা 25 ভাগ সাশ্রয়ী মূল্যে বিভিন্ন যাতায়াতের সুবিধা দেওয়া হবে। এটা চমৎকার। এটা পশ্চিমী বিশ্বে আছে, বিলাতে আছে, অস্ট্রেলিয়া আছে, অন্যান্য দেশে আছে। কিন্তু এটাকে আমি আরও সমৃদ্ধতর করার জন্য বলবো যে 65 বছরের অধিক যারা বয়স, তাদেরকে একটা আইডেন্টিটি কার্ড আলাদা করে দিতে হবে। এবং এই সুবিধাটা শুধু পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টরে যাতে দেয় সেই ব্যবস্থা করতে হবে। মনে করেন এই ফ্যামিলি কার্ড, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি মনে করি আইডিয়াটা চমৎকার, কিন্তু যদি না 1998 সনে যেভাবে প্রলয়ঙ্করী ভীষণ একটা বন্যার পরে 1.5 কোটি মানুষকে 9 মাস ধরে কিন্তু ভিজিটি কার্ডের মাধ্যমে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি ছাড়া কিন্তু পালা হয়েছিল, ওইভাবে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয়, দলমত ঊর্ধ্বে ওঠে, তাহলে কিন্তু এটা ভালো কাজ করবে। আর যদি এটা দলীয়ভাবে চলে যায়, যেটার আশঙ্কা খুব বেশি, তাহলে কিন্তু যে সদর্থে এটাকে করা হচ্ছে,
বোধহয় কাজে লাগবে না। কিন্তু আমার এখানে একটা সাজেশন আছে। বলা হচ্ছে যে বাংলাদেশে কারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, এটাকে দরিদ্র লোকেরা নাকি মধ্যবিত্ত। আমি মনে করি দরিদ্রদের কিন্তু সমস্যা সমাধানের অনেক এভিনিউ আছে। তারা রিলিফ পাচ্ছে, নানা রকম কার্ড হচ্ছে, রেশন পাচ্ছে, মিসইউজ হইলেও তারা পাচ্ছে, বা বিগত সরকারের সময় অনেকগুলো ভাতা দেওয়া হইতো, পাচ্ছে। কিন্তু যারা মধ্যবিত্ত, যারা ফিক্সড আয়ের লোক, তারা কিন্তু না সইতে পারছে, না বইতে পারছে। তারা কিন্তু এখন অলরেডি ওই যে টিসিবির যে লাইনে ওখানে দাঁড়াতে বাধ্য হচ্ছে। আমার সাজেশনটা সরকারের প্রতি, আর দুইটা বড় সাজেশন প্রথমে বলে নিই। একটা হলো যে যদি সরকার এইটাকে খুব আহ, একটা বড় অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায় অর্থনৈতিক স্বস্তির জন্য, তাহলে এই যে লাইনগুলো হচ্ছে, এই ওপেন মার্কেট অপারেশনটা এখন যে স্কেলে হচ্ছে, এটাকে 10 গুণ বাড়াতে হবে। তাহলে সব লোক কিন্তু চলে আসবে, এবং কোনো রকম ঘোষণা ছাড়া একটা নির্দিষ্ট দিনে যত লোক লাইনে দাঁড়াবে তাদের নাম ঠিকানা নিয়ে নেবে, তাদের কাছে কার্ড নেবে, রাদার দেন একটা দলীয় পর্যায়ে বা আমলা পর্যায়ে। এটা একটা বড় সাজেশন আমি রাখতে চাচ্ছি, সরকার শুনবে কিনা জানি না। আরেকটা সাজেশন হলো, দেখেন একটা বিশাল যুদ্ধ বেঁধেছে, এই যুদ্ধে অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও হব। প্রথম ক্ষতিটাই পড়বে কিন্তু জ্বালানি। কিন্তু সরকারি কথাবার্তায় মনে হচ্ছে এই ব্যাপারে তারা মনে হয় বেশি চিন্তিত নয়। কথাটা আমি খুব জোর দিয়ে বলছি এই জন্য যে যদি জ্বালানির দাম বেড়ে যায়, অলরেডি বাড়ছে, 72 ছিল ডলার, এখন 80 হয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাদের রিটেল পর্যায়ে যে দাম পেট্রোল পাম্পগুলো নেয় আর যে দামে আমরা কিনি, তার মধ্যে বিশাল একটা ফাঁক। সেই জন্য তারা কিন্তু অনেক লাভ করে। যদি সরকার এটা বাধ্য করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, বৈশ্বিক দাম 15% পর্যন্ত, 20% পর্যন্ত বাড়লে তোমরা দাম বাড়াতে পারবে না, যদি এটা বাধ্য করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হলো, আমি যদি সরকারের কেউ হইতাম, তাহলে একেবারে যখন মনে হচ্ছিল যুদ্ধ বেঁধে যাবে, আজ থেকে 20 দিন আগে আমি রেশনিং করতাম। আমি বলতাম যে পেট্রোল পাম্প 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকবে, এবং কেউ 15 বা 20 লিটারের বেশি কিনতে পারবে। স্যার, সম্প্রতি এই সময় একটা আলোচিত বিষয় যে আমাদের গভর্নর পরিবর্তন হয়েছে এবং গভর্নরের জায়গায় একজন ব্যবসায়ী এসেছেন, যারা প্রথমবারের মতো ডক্টর আহসান এইচ মনসুরকে হঠাৎ করেই তার পদ থেকে সরিয়ে এই তাকে আনা হয়েছে। গভর্নর বদল কিন্তু একটা নিয়মিত ব্যাপার। সত্যি কথা বলতে কি, এই 54 বছর বয়সে বাংলাদেশে 6 জন গভর্নর তাদের মেয়াদ পূর্তির আগেই তাদেরকে পদচ্যুত করা হয়, রেজিম চেঞ্জ হয় ইত্যাদি। কিন্তু এইবারের মতো অ্যাব্রাপ্ট কোনো সময় হয় না। আগের বারগুলো হইলেও গভর্নর সাহেবকে বলে দেওয়া হয়েছে যে আপনি আর আসবেন না, বা আমরা আপনাকে বদল করছি, বা হয়তো যাওয়ার দিন একটু হইচই করেছে কর্মকর্তা। কিন্তু এইখানে আহসান মনসুর অত্যন্ত যোগ্য, শিক্ষিত, জ্ঞানী, পিএইচডি একজন লোক। মনিটারি পলিসি এত কঠিন একটা বিষয়, আমরা যারা অর্থনীতিতে পিএইচডি করেছি আমরা জানি। এবং দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশের অর্থনীতি সফল হয়েছে, যেখানে দেখবেন গভর্নর দেখবেন খুব উচ্চশিক্ষিত, পিএইচডিওয়ালা। কারণ মনিটারি পলিসিটা অত্যন্ত জটিল একটা বিষয়। এটাকে বুঝতে হলে, এর প্রয়োগ করতে হলে, এর বাস্তবায়ন করতে হলে অনেক শিক্ষার প্রয়োজন হয়। আহসান হাবিব মনসুরের সেই শিক্ষা ছিল। উনি সব কাজই ভালো করেছেন সেটা আমি বলবো না। বিশেষ করে আমি বলবো, এই যে 5টা বেসরকারি ব্যাংকে একটা সরকারি ব্যাংকের, এটা কিন্তু স্রোতের বিপরীতে ওরা করেছেন, এবং কোনো সমস্যা কিন্তু সমাধান হয়নি। 70 লক্ষ গ্রাহক কিন্তু খুব বিক্ষুব্ধ সরকারের উপর, অর্থ এটা উনি করেছেন, কিন্তু অনেক ভালো কাজ করেছেন। সেই জন্য তাকে তাকে সরানোর আগের দিনও তিনি কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। ওই সময় তাকে বলে দিলে হয়তো যে ইনি, আমার যত ধারণা, লোকে বলা বলি করছিল যে যে আপনার অন্তর্বর্তী সরকারের সেট আপটা পুরাপুরি হয়তো এই সরকার বদলাবে, ইনক্লুডিং দি গভর্নর, এবং এসব হচ্ছে। তো এটা আরও সুন্দরভাবে করা যায়। এখন হলো যাকে করা হলো মোশতাক রহমান সাহেব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, অ্যাকাউন্টিং, আমাদের প্রাচ্যের অক্সফোর্ড, ভালো লেখাপড়া আছে এবং বাণিজ্যে শিল্পে যথেষ্ট অভিজ্ঞতা আছে। এমনকি যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব করেছিলেন, এবং ওইটা বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ বলতে ওইটাকেই বোঝায় সুন্দরভাবে করে। ওইটার শুরুতে কিন্তু মোস্তাকুর রহমান সাহেব ওই সঙ্গে ছিলেন। তো বাংলাদেশ ব্যাংকে এই এক্সপেরিমেন্টটা করার দরকার ছিল কিনা আমার সন্দেহ আছে। বিশেষ করে পত্রপত্রিকায় দেখলাম যে বর্তমান গভর্নর বোধহয় 2 মাস আগে তার একটা 79 কোটি টাকার খেলাপি ঋণ বোধহয় উনি নিয়মিত করেছেন। এটা কিন্তু একটা কাটা হয়ে থাকবে। তো ওনার ওই যে একটা খেলাপি ঋণ নিয়মিত করেছেন, এইটা আমার কাছে একটু ওনার একটা ডিসকোয়ালিফিকেশন বলে মনে হচ্ছে। কিন্তু ওনাকে সময় দিতে হবে, যেহেতু সরকার সদাশয় সরকার, তার জ্ঞান গরিমায় বুদ্ধিতে কৌশলে মনে হয়েছে যে উনি পারবেন। এমনও হতে পারে যে উনি যেহেতু ব্যবসার লোক, ব্যবসায়ীদের অন্দি ফন্দি ভালো জানবেন, এটা হতে পারে। কিন্তু ওনাকে সময় দেওয়া উচিত, ওনাকে সমালোচনা না করে কাজ করতে দেওয়া উচিত। স্যার, আপনাকে আসলে থামানোটা আমার জন্য কষ্টকর হয়ে যায়, কারণ এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন বা বলছেন। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, চলছে দেশ বাণিজ্যের আলাপ, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে, সঙ্গে আছে আমি রিয়াজ সুলতান। আমরা আলোচনা করছিলাম অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডক্টর মোহাম্মদ ফরহাদুদ্দিন স্যারের সাথে। স্যার, সংস্কারের কথা আপনিও বলছিলেন, কিন্তু সংস্কার তো আসলে এই সময় সবচেয়ে বেশি আলোচিত ছিল। সবাই সংস্কার করছে, দেশটাকে পরিবর্তন করতে হবে, বা নতুন করে যেই জায়গায় আমাদের লুফলগুলো আছে সেগুলো ঢেলে সাজাতে হবে, এই ধরনের একটা ইতিবাচক একটা ধারণা তৈরি করা হয়েছিল সংস্কারের ক্ষেত্রে। শেষ পর্যন্ত আমরা দেখলাম খুব বড় কোনো সংস্কার হলো না। এবং আপনার কাছে মনে হয় আসলে সংস্কার যদি করতেই হয়, কোন কোন জায়গায় করা উচিত, কি করা উচিত, সংস্কারটা আসলে কি হওয়া উচিত? খুব ভালো প্রশ্ন। দেখেন, এই 18 মাসের মধ্যে 11 বা 12 মাস মিটিং অনেক কিছু করে টরে, অনেক আলোচনা করে, এবং দেশীয় যারা সবচেয়ে বড় এক্সপার্ট তাদের কাউকে ইনভলভ করা হয় না করে যে জিনিসটা করা হয়েছে এটা একেবারেই সংবিধান বিরোধী। একদম সংবিধানে কিন্তু গণভোটের কোনো প্রশ্ন নয়। সংবিধান যদি না থাকে তাহলে গণভোট কীভাবে করবেন? এটা তো সংবিধান বিরোধী। আপনার কথায় আমি বড় সংস্কার, সবচেয়ে বড় সংস্কার হওয়া দরকার দুঃখিত, আপনার গভর্নেন্সের এই দেশে আমি মনে করি একদম মৌলিক রুট প্রবলেম হলো রাষ্ট্রপতির নিয়োগ। রাষ্ট্রপতিকে নিয়োগ করেন 300 লোক, এবং তার মধ্যে যিনি দলনেতা প্রধানমন্ত্রী, তিনি ইচ্ছা করলে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, ইচ্ছা করলে তাকে। আমার প্রস্তাব হলো রাষ্ট্রপতিকে নিয়োগে যে কনস্টিটিউয়েন্সি, ওইখানে এই 300 জন সংসদ সদস্যের বাইরে আমি মনে করি জেলা প্রভিন্স হলে আলাদা কথা, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির লোকজন থাকবে, পশ্চিমবাংলায় যেমন আছে, অন্যান্য দেশে যেমন আছে। তাহলে জেলা কাউন্সিল করে, জেলা কাউন্সিলের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, প্রত্যেকটা কর্পোরেশনের মেয়র এবং কমিশনারগণ, এইভাবে অন্তত 1000-1500 লোকের একটা কনস্টিটিউয়েন্সি করে রাষ্ট্রপতি নিয়োগ করা, 1 নম্বর। 2 নম্বর হলো ওই যে বললাম সাংবিধানিক পদগুলাতে রাষ্ট্রপতির নিয়োগের এখতিয়ার থাকবে, তবে তিনি সরকার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাকে কনসাল্ট করে নিয়োগ দান করবেন। অর্থনৈতিক সংস্কার আমি আপনাকে বলি, আমরা যদি এখন বড় শিল্প বললাম, তো শিল্পপতিরা কীভাবে উৎসাহিত হবে আমার করা দরকার। কিন্তু এখন হলো সবচেয়ে বড় প্রয়োজন হলো, আমি যদি আমার যে 40 লক্ষ কুটির, অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র শিল্প, মাঝারি না, মাঝারিকে বাদ দিচ্ছি, তাদেরকে যদি আমি পর্যায়ক্রমে প্রতি বছর 5 লক্ষ করে তাদেরকে যদি আমি ট্রেনিং দেই, ক্ষমতায়িত করি, 2% ইন্টারেস্ট দেই, তাদের বাজারজাত করতে সুবিধা হয়,
এইভাবে করে যদি, তাহলে কিন্তু তারা বড় হবে। আমার কৃষিতে যে সাফল্য, সেখানে এমপ্লয়মেন্ট বাড়বে, আপনার ইনকাম বাড়বে, আনএমপ্লয়মেন্ট কমবে। আমরা দেখি যে সরকার যখন যেই সরকার আসে তখন সে তার নিজের প্রয়োজনে, আমরা সবসময় দেখি যে বাংলাদেশের গভর্নমেন্টের ক্ষেত্রে প্রয়োজনে, নিজেদের প্রয়োজনে আইনগুলো তৈরি করে এবং অনেক ক্ষেত্রে তাদের ব্যক্তি স্বার্থও দেখে। আহ, আমরা এই যে দীর্ঘ 54 বছরেও কেন মোরাল জায়গা থেকে কোনো কোনো সরকার পেলাম না যারা আসলে সত্যিকার অর্থে দেশের জন্য পরিপূর্ণভাবে কাজ করতে চায়। এই জিনিসটা কেন, মানে এখানে ঘাটতিটা স্যার কোথায় ছিল? ঘাটতিটা আমি আপনাকে বলি, প্রত্যেকবারই সরকার বদল হওয়ার, আপনি ঠিক বলেছেন, সরকার বদল হওয়ার পরে দেখবেন যে সব জায়গার উপাচার্য বদল হয়ে যায়, সচিব বদল হয়ে যায়। এটার কারণটা হলো সহজ ভাষায় দলীয়করণ। কাজেই প্রত্যেকটা দল মনে করে যে আমার লোক না হলে আমি ভালোভাবে চালাতে পারবো না। কিন্তু আমি আপনাকে বলি, এটাকে বশ্যতা, তারা লয়্যালটিটা। কিন্তু আমার মতে, এবং আমি পেয়েছিলাম জনাব শামস কিবরিয়া, ওনারা আমার একমত ছিল, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি জ্ঞানী, যে ব্যক্তি দেশের জন্য, যে ব্যক্তি জনসাধারণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে, সেই সবচেয়ে বেশি লয়। এই রকম লয়াল লোককে বাছাই করে যদি একটা সরকার এক্সপেরিমেন্ট করতো, তাহলে দেশের অনেক লাভ হতো। আসলে দলীয় সমৃদ্ধি, দলীয় লোকজনদের আপনার ভালো থাকা, এইটা দেখেন বলেই বাংলাদেশে কোনো সরকারই এটার ব্যতিক্রম হয়েছে বলে আমি মনে করি না। দলকানা হয়ে যাচ্ছেন, সেই জন্য অনেক ভালো কাজও এইটার নিচে পড়ে যায়। কাজেই আমি বলবো, এই সরকার এখন অনেক বিশাল ম্যান্ডেট নিয়ে আসছে, 209 জন তাদের সদস্য, 300 জন। তারা ইচ্ছা করলে কিন্তু দলের বাইরে গিয়ে, যেমন এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ খালি হবে, তারা যদি শুধুমাত্র সাদা দল না দেখে, নিরপেক্ষ লোক দেখে যদি উপাচার্য নিয়োগ দিতেন, তাহলে কিন্তু আপনি যে সমস্যাটার কথা বললেন, আমাদের দেশ সমস্যায় ভুগছে, বাংলাদেশের অগ্রগতি আগের তুলনায় অনেক বেশি হবে। স্যার, আমাদের শেষ প্রশ্ন আর কি, আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিবাচক উত্তরণের কথা আমরা শুনি, আসলে এটা শুরুটা আসলে কি করতে হবে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে? আসলে আমরা কোন জায়গা থেকে এই উত্তরণটা ঘটাতে পারি? বিশেষ করে মোরাল জায়গার থেকে করব নাকি কিভাবে করব, কি করলে ভালো হয়? আমি মনে করি এটা শুরু হবে শিক্ষা থেকে, মাধ্যমিকে কিন্তু গড়ে ওঠে। আমি মনে করি ক্লাস 8 পর্যন্ত মাতৃভাষায় একক শিক্ষা পদ্ধতি থাকবে, একদম একমুখী শিক্ষা থাকবে। তারপরে এটা করার পরে কেউ যদি ইংরেজি বেশি পড়াইতে চায়, আরবি পড়াইতে চায়, করুক না, কিন্তু একটা বেসিক মিনিমাম থাকবে। সব স্কুলে, সব জায়গায় মাতৃভাষায় এটা পড়াতে হবে 8 পর্যন্ত। তারপর একটা বিশাল বৃত্তিমূলক শিক্ষার দোয়ার থাকবে, বিশাল একেবারে। ওই যে বললাম, একটা আপনার ফান্ড হবে, মোজারবা ফান্ডের মতো একটা ফান্ড হবে। ওইখানে 201টা ট্রেড আছে পৃথিবীতে, তাদেরকে ওই ট্রেডে শিক্ষা দিতে হবে, বৃত্তিমূলক শিক্ষা। তখন দেশের বাইরে চাকরির কোনো অভাব হবে না। আমরাও আশা করছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অর্থনীতিবিদ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি তার অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদেরকে সমৃদ্ধ করছিলেন। আগামীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে আমরা যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন।